বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন রেলওয়ে এনটিপিসি পরীক্ষার কথা মাথায় রেখে চ্যাপ্টার ওয়াইজ অঙ্কের এই সেশানে আজকে আমরা বিগত বছরগুলিতে আসা জ্যামিতির অঙ্ক দেখে নেব। একই টাইপের প্রশ্নগুলো বাদ দিয়ে বাকি প্রশ্নগুলোর উত্তর এখানে করে দেওয়া হয়েছে। আজ দ্বিতীয় ও শেষ পার্ট। আগের পার্টের 12টা প্রশ্নের সমাধানের লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। এই প্রশ্নের পিডিএফ ও চাকরি পরীক্ষার অন্যান্য বিষয় ও পিডিএফ সংক্রান্ত তথ্যের জন্য তোমরা www.bengali-man-for-you.com এই ওয়েবসাইট ভিজিট করতে পারো। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেশন শুরু করার আগে আরেকটা কথা বলে রাখি, 550টা প্রশ্নের এরিথমেটিক ই বুক কিছুদিন আগেই পাবলিশ করা হয়েছে। প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। আর যারা চাকরি পরীক্ষার অবজেক্টিভ ও ডেসক্রিপটিভ ইংলিশের প্রিপারেশান নিচ্ছ তারা আমার অপর একটা ইউটিউব চ্যানেল দাস ক্যাপিটাল ফলো করতে পারো। লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে, চিত্রে এ বি আর ও পি কিউ আর সদৃশ ত্রিভুজ। পি কিউ 3 সেমি, এ বি 6 সেমি, বি আর 8.2 সেমি, পি আর 5.2 সেমি হলে কিউ আর এবং এ আর এর মান কত? দুটো ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলে করসপন্ডিং অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হবে এবং ত্রিভুজ দুটোর করসপন্ডিং বাহুগুলোর রেশিও ইকুয়াল হবে। এটা আগের যে 12টা প্রশ্ন করিয়েছিলাম সেখানে একটা অঙ্ক, সেখানে আমি ডিটেলসে বলেছি, পারলে ওই ভিডিওটা একবার দেখে নিও। সেখানে যেটা বলা হয়েছিল যে করসপন্ডিং অ্যাঙ্গেল, মনে করো এই একটা ত্রিভুজ এবং এই একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা যদি আমি ধরি, এর করসপন্ডিং অ্যাঙ্গেল ঠিক উল্টো দিকে চলে যাও, ওই ত্রিভুজটার অ্যাঙ্গেলটা হবে, অর্থাৎ এর করসপন্ডিং অ্যাঙ্গেল এটাকে বলা হবে। অথবা যদি আমি বলি এই অ্যাঙ্গেলটা এর করসপন্ডিং অ্যাঙ্গেল, এটা কি এই ত্রিভুজের অ্যাঙ্গেল, এর ঠিক উল্টো দিকে যে অ্যাঙ্গেলটা আছে এটা হবে এর করসপন্ডিং অ্যাঙ্গেল, এইগুলো ইকুয়াল হবে এবং এই করসপন্ডিং অ্যাঙ্গেল হচ্ছে এই ত্রিভুজের, এরা সমান হবে। এটা একটা। আর সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে এদের করসপন্ডিং বাহুগুলোর রেশিও সবসময় সমান হবে। মানে কি, একই রকমভাবে মনে করো এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার যদি আমি বলি যে এ আর, এই ত্রিভুজের বাহু এ আর, এর করসপন্ডিং বাহু হবে ঠিক উল্টো দিকে চলে যাও পি আর। বুঝে গেছে? এইটা ঠিক, এইটা যদি আমি বলি এইভাবে চলে যাবে। তাহলে আমি বলতে পারি এই ত্রিভুজের এ আর, এর করসপন্ডিং বাহু হচ্ছে ওই ত্রিভুজের পি আর, এর যা রেশিও হবে এই ত্রিভুজেরই যদি আমি বি আর ধরি তাহলে ওই ত্রিভুজের এরকম করে চলে যাও, সেটা হবে এইটা কিউ আর, এই রেশিওটা মান সমান হবে। অথবা এই ত্রিভুজের এই বাহুটা যেটা আছে এ বি, এর করসপন্ডিং বাহু হবে এই ত্রিভুজের উল্টো দিকে চলে যাও এই বাহুটা। তাহলে এই রেশিওগুলো সবসময় ইকুয়াল হবে যদি ত্রিভুজ দুটো সদৃশ হয়, অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হবে আর বাহুগুলোর রেশিও ইকুয়াল হবে। বোঝা গেছে? এবারে দেখো এখানে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো জাস্ট তোমাদের পুট করতে হবে। দেখো পি আর এর ভ্যালু দেওয়া আছে এখানে 5.2, এ আর এর দেওয়া নেই, এ আর এর চেয়েছে, তাহলে এ আর বসালাম, পি আর এর ভ্যালু 5.2 সমান দিলাম। বি আর এর ভ্যালু দেখো 8.2 দেওয়া আছে, কিউ আর বসিয়ে দিলাম। এ বির ভ্যালু দেওয়া আছে 6, পি কিউ এর ভ্যালু 3 দেওয়া আছে। তাহলে এটাকে কাটলে কত হবে? 2। তাহলে আমি বলতে পারি এইটা সমান 2। তাহলে আমি বলতে পারি এ আর বাই 5.2 ইজ ইকুয়াল টু 2। তাহলে এ আর এর মান কত হবে? 5.2কে 2 দিয়ে গুণ করলে 10.4। একই রকমভাবে 8.2 বাই কিউ আর সমান 2, তাহলে কিউ আর এর ভ্যালু কত হবে? 8.2কে 2 দিয়ে ভাগ করলে 4.1। এখানে বলেছে কিউ আর প্রথমে আছে তারপর এ আর, কিউ আর এর মান 4.1, তাহলে আমি প্রথমে উত্তর দেখব 4.1 আছে, তারপরে এ আর অর্থাৎ 10.4 কোন অপশানে আছে? 4.1 10.4 সেটা আছে এই অপশানে, অর্থাৎ অপশান নাম্বার 4 হবে এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্নে বলেছে এ বি ও সিডি দুটি রেখাংশ, এ বি এর উপর পি একটা বিন্দু, পি কিউ রেখা সিডিকে আর বিন্দুতে মিলিত হয়েছে বা ছেদ করেছে বলতে পারো।
যদি বিপিআর অ্যাঙ্গেল 30 ডিগ্রি এবং সিআর কিউ 150 ডিগ্রি হয় তবে নিচের যে অপশানগুলো আছে এইগুলোর মধ্যে কোনটা সত্যি। দেখো এখানে দেওয়া আছে এবি আর সিডি, যে রেখাংশ দুটোর কথা বলা হয়েছিল সেগুলো পরস্পর পারপেন্ডিকুলার বা লম্ব, পরস্পর সমান্তরাল, সিডি এবং পিকিউ পারপেন্ডিকুলার অর্থাৎ পরস্পর লম্ব ইত্যাদি অপশান দেওয়া আছে। অর্থাৎ যে রেখাংশ দুটো দেওয়া আছে সেই রেখাংশ দুটো পরস্পর সমান্তরাল না পরস্পর লম্ব সেটা তোমাকে বলতে হবে এই কন্ডিশনের রেসপেক্টে। আমি যে কোনো একটা, নয় সমান্তরাল নয় লম্ব, যে কোনো একটা ভেবে আঁকাটাকে শুরু করি। যদি আঁকার চেষ্টা করি, মনে করো আমি এটা এবি এবং এটাকে সিডি এই রেখা নিলাম, আমি প্যারালেল বলে দিলাম না, কিন্তু আমি দুটো রেখা নেওয়ার চেষ্টা করলাম। এবির উপরে পি একটা বিন্দু আছে এবং পিকিউ রেখা সিডিকে আর বিন্দুতে ছেদ করেছে, মনে করো এটা আর, পিকিউ রেখা তার মানে এটা পিকিউ। এবারে যে অ্যাঙ্গেলগুলো দিয়েছে বিপিআর এটা সমান 30 ডিগ্রি এবং সিআর কিউ এটা 150 ডিগ্রি দেওয়া আছে। এবার তুমি বোঝো যে এরা প্যারালেল হবে কি পরস্পর লম্ব হবে ইত্যাদি। দেখো এটা যদি 30 ডিগ্রি হয় আমি এরকম বলতে পারি এই পুরোটা, তো এইখানে দেখো এই পিকিউ এর উপর এই পুরোটা হচ্ছে 180 ডিগ্রি, কেন সরল কোণ হয়। এটা যদি 50 দেওয়া থাকে তাহলে এই কোণটা হবে 30 ডিগ্রি। তাহলে আমি দেখলাম এই কোণটা আর এই কোণটা এরা কিন্তু পরস্পর ইকুয়াল। এই দুটো কোণকে বলা হয় একান্তর কোণ। দুটো রেখার মধ্যে যদি একটা ছেদক থাকে এবং একান্তর কোণগুলো সমান হয় তাহলে এই রেখাটার এই রেখাটা প্যারালেল হয়। তাহলে এর ক্ষেত্রে উত্তর হবে অপশান নাম্বার 2। তুমি এরকমও ভাবতে পারতে এইটা 150, তাহলে এই পুরোটা হচ্ছে সরল কোণ, তাহলে এটা যদি 150 হয়, পুরোটা যদি 180 ডিগ্রি হয় তাহলে এইটুকুনি হবে 30 ডিগ্রি। দেখো এই কোণটার অনুরূপ কোণ এই কোণটা, দুটো রেখা একটা ছেদক, এর অনুরূপ কোণ যদি এইটা হয় এবং তারা যদি সমান হয় তাহলেও কিন্তু এরা ইকুয়াল হয়। অথবা এটা 150 ডিগ্রি মানে এর বিপ্রতীপ কোণ অর্থাৎ এটা 150 ডিগ্রি হবে। দুটো সরল রেখা তার মাঝখানে একটা ছেদক, এই কোণটার যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলেও কি এবি এবং সিডি সমান্তরাল হয়। যে কোনো দিক দিয়ে তোমার যেটা মনে আসবে, একান্তর কোণ, অনুরূপ কোণ অথবা মধ্যের দুটো কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে কিন্তু সরল রেখা দুটো পরস্পর সমান্তরাল সরল রেখা হবে, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন 15 প্রশ্নে বলেছে কোনো সুষম বহুভুজের অন্তঃকোণের সমষ্টি এর বহিঃকোণের সমষ্টির দ্বিগুণ হলে তার বাহু সংখ্যা কত। দেখো কোনো সুষম বহুভুজের বহিঃকোণের সমষ্টি 360 ডিগ্রি। যে কোনো সুষম বহুভুজের বহিঃকোণের সমষ্টি হবে 360 ডিগ্রি এবং অন্তঃকোণের সমষ্টি হবে n-2 ইন্টু 180 ডিগ্রি, যেখানে n মানে হচ্ছে বাহু সংখ্যা। এটা হলো অন্তঃকোণের সমষ্টি আর বহিঃকোণের সমষ্টি সবসময় 360 ডিগ্রি হয়। n কি? n হচ্ছে বাহু সংখ্যা। তাহলে কোনো একটা সুষম বহুভুজের অন্তঃকোণের সমষ্টি এর বহিঃকোণের সমষ্টির দ্বিগুণ, এটা বহিঃকোণের সমষ্টির দ্বিগুণ হলে তার বাহু সংখ্যা অর্থাৎ n এর মান কত। 180 দুগুণে 360, n এর ভ্যালু এইখানে 2 দুগুণে 4 আর -2 এদিকে গেলে +2 হবে, সেটা উত্তর হবে অপশান নাম্বার 4। পরের প্রশ্ন 16 নম্বর প্রশ্নে x এর মান চেয়েছে, যদি 4x সমান 5 হয় এটা দিয়েছে। 4x সমান যদি 5y হয় তাহলে x/y এর মান কত? 5/4। মানে x যদি 5 ডিগ্রি অ্যাঙ্গেল হয় তাহলে y হবে 4 ডিগ্রি, তাহলে x আর y যোগ করলে কত হবে? 5 আর 4 9 ইউনিট। কিন্তু আমি জানি x আর y যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 9 ইউনিটের ভ্যালু 180 ডিগ্রি হলে 1 ইউনিটের ভ্যালু হবে 20 ডিগ্রি। 1 ইউনিটের ভ্যালুর 20 ডিগ্রি হলে বলেছে x এর মান কত। x এর মান হচ্ছে 5 ইউনিট, 5 ইউনিটের ভ্যালু কত হবে? 5 20 100 ডিগ্রি, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন 17 প্রশ্নে বলেছে একটি বৃত্ত একটি অর্ধবৃত্তের ব্যাসার্ধ 14 সেমি, তাদের পরিধির অনুপাত কত। বৃত্ত আর একটা অর্ধবৃত্ত, এদের রেডিয়াস 14, এটা না লিখে আমি আর মনে করছি যে সেখানে আমি আর এর মান বসাবো যদি দরকার লাগে। এরও ব্যাসার্ধ আর, এরও ব্যাসার্ধ আর, এর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বৃত্তের পরিধি কি হয়? 2πr। অনুপাত চেয়েছে, এর পরিধি কত হবে?
এইটা হচ্ছে শুধু পাই আর, দেখো পুরোটা হচ্ছে 2 পাই, তাহলে অর্ধেক হলে পাই আর হবে। এবং পরিধি মানে কি, এইটা প্লাস এইটা, পুরো জায়গাটাকে পরিধি বলে। তাহলে এইটা পাই আর এই টোটালটাকে বলা হবে বৃত্তের ব্যাস। ব্যাসার্ধ যেহেতু আর আছে, তাহলে ব্যাস হবে তার দ্বিগুণ অর্থাৎ 2r। তাহলে অর্ধবৃত্তের পরিধি হচ্ছে পাই আর প্লাস 2r। আমি এখান থেকে 2 পাই আর যেরাম আছে রাখলাম, এখান থেকে আরটাকে কমন নিলে পড়ে থাকবে পাই প্লাস 2, আর কেটে দাও। তাহলে তোমাকে বলেছে রেশিও কত, 2 ইন্টু পাই এর ভ্যালু 22/7 লিখলাম, ইস টু পাই এর ভ্যালু 22/7 প্লাস 2, এইটা 44/7 আসছে, ইস টু এইটা 7 দুগুণে 14, 16, আর এখানে হচ্ছে 20, 36/7। 7 7 কেটে দাও, যদি 4 দিয়ে কাটো, 4 11 44, 4 9 36, অর্থাৎ উত্তর হবে 11:9, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। পরের প্রশ্ন, চিত্রে এবি ও সিডি ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সমান্তরাল জ্যা, বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি, যদি এবি সমান 8 সেমি, সিডি সমান 6 সেমি এবং ওপি এবি এর উপর লম্ব ও ও কিউ সিডি এর উপর লম্ব হয়, তবে পি কিউ এর মান কত? দেখো এবি আর সিডি সমান্তরাল জ্যা দেওয়া আছে, এর ব্যাসার্ধ দেওয়া আছে 5, এবির ভ্যালু দেওয়া আছে 8। দেখো বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, যেহেতু ও কেন্দ্রীয় বৃত্ত বলেছিল। আমরা জানি কোনো বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর যদি লম্ব টানা হয়, তবে এই জ্যাটা সমান দুটো ভাগে ভাগ হয়ে যায়। এবি এর মান দেওয়া আছে 8, তাহলে এপি এটার মান হবে 8-এর অর্ধেক অর্থাৎ 4। একই রকমভাবে সিডি এর মান দেওয়া আছে 6, ও কিউ এর ওপরে লম্ব, তাহলে 6-এর হাফ 3 হবে সিকিউ এর ভ্যালু, আমি এটা এখানে লিখলাম। বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলা হয়, ব্যাসার্ধ 5 দেওয়া আছে। একইভাবে আমি এখান থেকে যদি পরিধির এই বিন্দুটাকে যোগ করি, সেটাও ব্যাসার্ধ হবে, তার মানও 5। এই ত্রিভুজটা যখন দেখবে ও পি এ, দেখো 4 আছে 5 আছে, তাহলে এটা 3 হবে। তার কারণ হচ্ছে আমরা ট্রিপলেট ফরম্যাটে জানি 3 4 5 পরস্পর ট্রিপলেট, অর্থাৎ লম্বের স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার হবে। এদের মধ্যে বড়টা হবে অতিভুজ, বাকি দুটো একটা লম্ব না হলে ভূমি হয়। তাহলে এই আঁকায় যখন আমি 5 আর 4 দেখতে পেয়েছি, তাহলে এইটা অবশ্যই 3 হবে। একই রকমভাবে এইটা একটা সমকোণী ত্রিভুজ, এর 3 আছে 5 দেখতে পাচ্ছি, তাহলে অবশ্যই এটা 4 হবে, কেন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার হয়। বোঝা গেছে? এবার দেখো বলেছিল যে পি কিউ এর মান কত। পি কিউ মানে এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স, সেটা হচ্ছে এইখান থেকে 3 আছে, এইটা 4 আছে, তাহলে 3 আর 4 যোগ করলে পি কিউ এর ভ্যালু হবে 7, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। পরের প্রশ্ন, 19-এর প্রশ্নে বলেছে এক্স এর মান কত, এইটা এক্স এর মান কত। দেখো এইটা যখন দেওয়া আছে, এটা এ বি হবে, এটা বি, এটা সি হবে। দেখো এই বি সি, এই যে বৃত্তচাপ আছে, এই বৃত্তচাপের মধ্যে এই দুটো পয়েন্ট দিয়ে কেন্দ্রে দিয়ে কোণটা উৎপন্ন হচ্ছে, সেটাকে কেন্দ্রস্থ কোণ বলা হয়। আর এই দুটো পয়েন্ট দিয়ে পরিধিতে যে কোণটা উৎপন্ন করা হয়েছে, সেটাকে বলা হয় পরিধিস্থ কোণ। আমরা জানি কেন্দ্রের এই কোণটার মান পরিধির কোণের দ্বিগুণ হয়, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে আমি দেখব যে এই কোণটা যদি আমি পুরো পাই, তাকে 2 দিয়ে গুণ করলে আমার এই মানটা চলে আসবে। তাহলে এই পুরো কোণটা দরকার। দেখো এই কোণটা দেওয়া আছে 25 ডিগ্রি, এটা যদি 25 হয়, তাহলে এইটুকুনি হবে 25 ডিগ্রি। তার কারণ কি, এইটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ যদি সমান হয়, অর্থাৎ একটা ত্রিভুজের এই বাহুটার সঙ্গে এই বাহুটা যদি সমান হয়, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়। তাহলে এটা যদি 25 হয়, তাহলে এটাও 25 ডিগ্রি। একইভাবে এইটা 35 ডিগ্রি দেওয়া আছে, এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ সমান মানে এই ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এই বাহুটা সমান এই বাহুটা। সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণটা সমান হলে এই কোণটাও সমান হবে, অর্থাৎ এইটা 35 হলে এটাও 35 হবে। তাহলে এই পুরো কোণটার মান হচ্ছে 25 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি, 25 5 30, 30 60 ডিগ্রি। তাহলে এই পুরো কোণটার মান 60 ডিগ্রি। আমি বলেছিলাম এর দ্বিগুণ মান এখানে হবে, তাহলে 60-এর ডাবল হচ্ছে 120 ডিগ্রি, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। পরের প্রশ্ন,
20 প্রশ্নে বলা হয়েছে পিকিউআর ত্রিভুজ যার কিউআর সমান 5.4, কিউ কোণটা 60 ডিগ্রি অঙ্কন সম্ভব নয় যদি পিকিউ প্লাস কিউআর ড্যাশ সেমি হয়। যে কোনো একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করো পিকিউআর, পিকিউআর, কিউআরটা 5.4, কিউ 60 ডিগ্রি দেওয়া আছে। বলছে এই ত্রিভুজটা আঁকা সম্ভব নয় যদি পিকিউ প্লাস কিউআর কত হয়। আচ্ছা, পিকিউ আর কিউআর কী জিনিস? পিকিউ হলো একটা বাহু, কিউআরও হচ্ছে একটা বাহু। আমরা জানি যে কোনো ত্রিভুজের দুটো বাহুর যোগফল অবশ্যই তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে। এখানে দুটো বাহু কী কী? পিকিউ আর কিউআর, পিকিউ আর কিউআর। তাহলে এর তৃতীয় বাহু কোনটা হবে? সেটা হচ্ছে পিআর। বোঝা গেছে? আমরা জানি কি ত্রিভুজের যে কোনো দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে। তাহলে পিকিউ আর কিউআরের যোগফল অবশ্যই 5.4 থেকে বড় হতে হবে, অর্থাৎ পিকিউ প্লাস কিউআর বড় হতে হবে পিআরের ভ্যালু আমরা এটাকে পিকিউ প্লাস কিউআর না করে এটা পিআর করা উচিত। তাহলে পিকিউ প্লাস পিআর এটা 5.4 অর্থাৎ তৃতীয় বাহুর থেকে বড় হবে। দেখো পিকিউ প্লাস পিআর অপশানের মধ্যে 6 হলে 6 5.4-এর চেয়ে বড়, এটা হবে। 6.5 হলে 5.4-এর চেয়ে বড়। যদি 7 হয় 7 5.4-এর চেয়ে বড় হয়। কিন্তু এটা যদি 5 হয় অর্থাৎ পিকিউ প্লাস পিআরের ভ্যালু যদি 5 হয়, 5 কখনোই 5.4-এর থেকে বড় হবে না। তাহলে আমি বলতে পারি পিকিউ প্লাস পিআর এটার ভ্যালু যদি 5 হয় তাহলে এই ত্রিভুজটা আঁকা সম্ভব হবে না, ওটা 5-এর থেকে বড়, অ্যাটলিস্ট 5.4-এর থেকে বড় হতে হবে। পরের প্রশ্ন 21 প্রশ্নে বলেছে কোনো সুষম বহুভুজের বহিঃকোণের মান 72 ডিগ্রি হলে অন্তঃকোণের সমষ্টি কত? দেখো, সুষম বহুভুজের অন্তঃকোণের সমষ্টি n-2 ইন্টু 180 ডিগ্রি, এটা হচ্ছে অন্তঃকোণগুলোর সমষ্টি। আর সুষম বহুভুজের ক্ষেত্রে বাহু সংখ্যা সমান 360 ডিগ্রি বাই বহিঃকোণ। এই দুটো ফর্মুলাকে একটু মনে রেখো, একটা প্রশ্ন এখান থেকে থাকতে পারে। বোঝা গেছে? বাহু সংখ্যা যেটা এন বলি সেটা হচ্ছে 360 ডিগ্রি বাই বহিঃকোণ এবং অন্তঃকোণগুলোর সমষ্টি হবে n-2 ইন্টু 180 ডিগ্রি। অর্থাৎ তোমাকে এনের ভ্যালু এখান থেকে বার করতে হবে, করে সেই মানটা এখানে পুট করতে হবে। বহিঃকোণের মান 72 ডিগ্রি চেয়েছে, তাহলে আমি বলতে পারি বাহু সংখ্যা 360 ডিগ্রি বাই বহিঃকোণ অর্থাৎ 72 ডিগ্রি। এটা যদি কাটি এখান থেকে বাহু সংখ্যা অর্থাৎ এনের মান বেরোবে 5। এনের মান 5 বেরোলে অন্তঃকোণের সমষ্টি যে ফর্মুলা সেখানে আমি এটা বসিয়ে দেবো। 5 থেকে 2 বাদ গেলে 3, 3 × 8 = 54 অর্থাৎ 540 ডিগ্রি হবে, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। পরের প্রশ্ন 22 প্রশ্নে বলেছে কোনো সুষম বহুভুজের অন্তঃকোণ ও বহিঃকোণের পার্থক্য 60 ডিগ্রি হলে এর বাহু সংখ্যা কত? বাহু সংখ্যা যেরকম আছে, বাহু সংখ্যা আমি কি বললাম কিছুক্ষণ আগে 360 ডিগ্রি বাই বহিঃকোণ, সেটাকে আমরা বাহু সংখ্যা বার করতে পারি। তাহলে এই যে ডাটাটা দিয়েছে এখান থেকে বহিঃকোণের মান বার করতে হয়। দেখো, এই যদি কোনো একটা রেখা হয়, এটা যদি অন্তঃকোণ হয়, এটা যদি বহিঃকোণ হয়, অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়। তাহলে আমি বলতে পারি অন্তঃকোণ প্লাস বহিঃকোণ এটার সমষ্টি 180 ডিগ্রি। কিন্তু এখানে দিয়েছে অন্তঃকোণ বহিঃকোণের পার্থক্য 60 ডিগ্রি, অর্থাৎ অন্তঃকোণ মাইনাস বহিঃকোণ সেটা দেওয়া আছে 60 ডিগ্রি। অন্তঃকোণ প্লাস বহিঃকোণ, অন্তঃকোণ মাইনাস বহিঃকোণ যদি দেওয়া থাকে, আমি অন্তঃকোণ যখন বার করব তখন এই দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, আর যখন বহিঃকোণের মান বার করব তখন এই দুটো সংখ্যাকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব। যেহেতু আমার বহিঃকোণ দরকার, তাহলে আমি এই দুটো সংখ্যাকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব। 180 থেকে 60 যদি বাদ দিই সেটা হবে 120, 120কে 2 দিয়ে ভাগ করলে সেটা হবে 60, অর্থাৎ বহিঃকোণের মান হচ্ছে 60। বহিঃকোণের মান 60 ডিগ্রি পাওয়া গেলে বাহু সংখ্যা হবে 360 ডিগ্রি বাই বহিঃকোণ, একটু আগেই ফর্মুলাটা বলা হয়েছে। তাহলে এক্ষেত্রে 360 বাই বহিঃকোণের মান হচ্ছে 60 ডিগ্রি। এটাকে যদি কাটো উত্তর হবে 6, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। পরের প্রশ্ন 23 প্রশ্নে বলেছে দুটি পরস্পর সম্পূরক কোণের মান
এক্স প্লাস 38 ডিগ্রি এবং 3x মাইনাস 58 ডিগ্রি হলে বড় কোণটার মান কত? সম্পূরক কোণ হচ্ছে দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হলে সেই দুটো কোণকে পরস্পর সম্পূরক কোণ বলা হবে, এবং পূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হবে দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হলে সেই দুটো কোণকে পরস্পর পূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস বলা হবে। এক্ষেত্রে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস বা সম্পূরক কোণ বলেছে, অর্থাৎ যে দুটো কোণ দেওয়া আছে সেই দুটো কোণের যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে আমি এই দুটো কোণের যোগফল 180 লিখি। এখান থেকে যদি আমরা এটাকে সলভ করার চেষ্টা করি তাহলে 4x কত হবে? 38 থেকে 58 বাদ দিলে 20, 20 যদি 180 দিকে যায় তাহলে হবে 200, তাহলে এক্সের ভ্যালু 50 ডিগ্রি। এবারে বলেছে বড় কোণটার মান কত? আমি জানি না এদের মধ্যে বড় কোণটা। এক্স প্লাস 38-এ যদি আমি এক্সের ভ্যালু 50 বসাই তাহলে এটা 50 প্লাস 38 88 ডিগ্রি দেবে। আর যদি এক্সের ভ্যালু এখানে 50 বসাই তাহলে 3 5 15 150 মাইনাস 58, 150 থেকে 58 বাদ গেলে 92। তাহলে এদের মধ্যে বড় কোণ কোনটা? 88 আর 92-এর মধ্যে 92 হচ্ছে বড় কোণ, যেটা অপশান নাম্বার 3-এতে আছে। পরের প্রশ্ন 24-এর প্রশ্নে বলেছে একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2:4:3 হলে ত্রিভুজটা কীরকম ত্রিভুজ? এখানে দেওয়া আছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অর্থাৎ সমকোণী ত্রিভুজ, অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। দেখো তোমাকে 2:4:3 অ্যাঙ্গেলগুলোর রেশিও দেওয়া আছে, অর্থাৎ একটা কোণ 2 হলে আর একটা কোণ 4 হবে আর একটা কোণ 3 হবে। তাহলে কোণ তিনটের যোগফল এটা, কিন্তু আমরা জানি তিনটে কোণ, একটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল হয় 180 ডিগ্রি। তাহলে 4 আর 2 6 3 9 ইউনিটের ভ্যালু যদি 180 ডিগ্রি হয় তাহলে 1 ইউনিটের ভ্যালু 20 ডিগ্রি। তাহলে ওই ত্রিভুজটার অ্যাঙ্গেলগুলো কী কী? একটা হচ্ছে 2 ইউনিট, 1-এর ভ্যালু 20 হলে 2-এর ভ্যালু 40 ডিগ্রি। আর একটা 4 ইউনিট, 1-এর ভ্যালু 20 হলে 4-এর ভ্যালু হবে 80 ডিগ্রি, 1-এর ভ্যালু 20 হলে 3-এর ভ্যালু হবে 60 ডিগ্রি। দেখো একটা ত্রিভুজে তিনটে কোণের মান যেগুলো আছে 40 ডিগ্রি, 80 ডিগ্রি, 60 ডিগ্রি, এবং এগুলো সবই লেস দ্যান 90 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রির থেকে ছোট। যে ত্রিভুজে তিনটে কোণ 90 ডিগ্রির থেকে ছোট হবে তাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ বা অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলা হবে, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। পরের প্রশ্ন 25-এর প্রশ্নে বলেছে এক্সের মান 75 ডিগ্রি হলে এর প্রবৃদ্ধ কোণ ওয়াই এর মান কত? দেখো প্রবৃদ্ধ কোণ হবে 180 ডিগ্রির থেকে বড়, 360 ডিগ্রির থেকে ছোট, সেই কোণটাকে প্রবৃদ্ধ কোণ বলা হবে। একটা কোণ 75 আছে, তাহলে এর প্রবৃদ্ধ কোণ ওয়াই যখন বার করব তখন 360 ডিগ্রি থেকে বাদ দিয়ে দেবো যে কোণটা দিয়েছে। তাহলে 360 থেকে যদি 75 বাদ দিই সেটা হবে 285 ডিগ্রি, যেটা অপশান নাম্বার 1-এ আছে। প্রবৃদ্ধ কোণ যেটা আছে অর্থাৎ রিফ্লেক্স অ্যাঙ্গেল, সেটা 180 থেকে বড় হবে কিন্তু 360-এর থেকে ছোট হবে। একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, যদি আমাকে আর একটা অ্যাঙ্গেল যেটা কিনা প্রবৃদ্ধ কোণ সেটা বার করতে গেলে আমরা এই ম্যাক্সিমাম ভ্যালু 360 থেকে ওই অ্যাঙ্গেলটাকে জাস্ট বাদ দিয়ে দেবো। পরের প্রশ্ন 26-এর প্রশ্নে বলেছে HIGF এবং DE পরস্পর সমান্তরাল রেখা, DG এর ভ্যালু দেওয়া আছে 6, GH এর ভ্যালু দেওয়া আছে 4, FI এর ভ্যালু 8 দেওয়া হলে EF এর ভ্যালু কত? যেহেতু এরা পরস্পর সমান্তরাল রেখা তাই আমি বলতে পারি এইদিকে DG বাই GH এই যে রেশিওটা হবে DG বাই GH, যে রেশিওটা হবে এই দিকেও EF বাই FI এর রেশিও তাই হবে। যেহেতু সমান্তরাল সরলরেখা তাই এই রেশিওগুলো কিন্তু সমান হবে। বোঝা গেছে? DG এর ভ্যালু 6 দেওয়া আছে, বসাও। GH এর ভ্যালু 4 দেওয়া আছে, EF এর ভ্যালুটা চেয়েছে, FI এর ভ্যালু 8 দেওয়া আছে, জাস্ট কাটো, 4 দুগুণে 8, তাহলে EF এর ভ্যালু হবে 6 দুগুণে 12, যেটা অপশান নাম্বার 3-এতে আছে। পরের প্রশ্ন 27-এর প্রশ্নে বলেছে X, Y এবং Z পরস্পর সমান্তরাল রেখা এবং T হলো ভেদক রেখা যা এই রেখাগুলিকে ছেদ করে। নিম্নের কোণটিতে উৎপন্ন হওয়া কোণের মান সমান। দেখো এই টি রেখা ছেদ করেছে, X, Y, Z এরা পরস্পর সমান্তরাল রেখা। এখানে 1 2 3 4 দেওয়া আছে, কোন কোনটার সঙ্গে কোন কোনটা সমান জাস্ট দেখার চেষ্টা করো। দেখো 1 যেটা আছে তার বিপ্রতীপ কোণ হচ্ছে 2, আমরা জানি বিপ্রতীপ কোণগুলো সমান হয়, অর্থাৎ এক কোণের উল্টো দিকের যেটা কোণ বিপ্রতীপ সেটা সমান হয়।
আবার এটা যদি 2 হয়, 2-এর সঙ্গে এই 4 কোণটা সমান হবে, তার কারণ হচ্ছে এইটার সঙ্গে যদি এইটা সমান্তরাল হয় তাহলে একান্তর কোণের মানগুলো সমান হয়। তাহলে 2 কোণের সঙ্গে আবার 4 কোণটা সমান। আবার 4-এর উল্টো দিকে যেটা আছে সেটাকে আমরা বিপ্রতীপ কোণ বলি। তাহলে 4 কোণের সমান কোণ হবে 6 কোণ, যেটা এখানে আমি লিখলাম। আবার 6 কোণের একান্তর কোণ হচ্ছে 7 কোণ, তার কারণ হচ্ছে এইটার সঙ্গে এইটা সমান্তরাল, এটা যদি ছেদক হয় তাহলে এই কোণটা আর এই কোণটাকে বলা হবে একান্তর কোণ, এরা পরস্পর সমান হবে। তাহলে 6 কোণের যা মান হবে 7 কোণের মানও তাই হবে। আবার 7 কোণের মান যা হবে 9 কোণের মানও তাই হবে। তার কারণ হচ্ছে দুটো রেখা পরস্পরকে যদি ছেদ করে বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হয়, তাহলে 7-এর উল্টো দিকে 9 কোণ এটাও সমান। আমি দেখব যে এই অপশানের মধ্যে কোথায় এইগুলো সমান কোনো জায়গায় দেওয়া আছে কিনা। 2, 3, 5, এখানে 2, 3, 5 শুধু 2 আছে, 3, 5 নেই, তাহলে এটা হবে না। 2, 6, 8, 2 আছে, 6 আছে, 8 নেই, এটা হবে না। 1, 4, 9, 1ও আছে, 4ও আছে, 9 আছে, এরা সমান, তাহলে এটা উত্তর হবে। বোঝা গেছে? পরের প্রশ্ন 28-এর প্রশ্নে বলেছে কোন কোণটির মান তার সম্পূরক কোণের 1/4। মনে করো এক্স হচ্ছে সেই কোণটা যেটা এখানে বলা হয়েছে। এই সম্পূরক কোণের মান কত হবে? 180 ডিগ্রি মাইনাস এক্স। তার কারণ হচ্ছে আমরা জানি দুটো কোণ সম্পূরক হবে যদি তাদের যোগফল 180 ডিগ্রি হয়। একটা কোণ যদি এক্স হয় তাহলে আর একটা কোণ অবশ্যই 180 ডিগ্রি মাইনাস এক্স হবে। বলেছে কোন কোণটার মান, আমি ধরলাম এক্স কোণটার মান তার সম্পূরক কোণের 1/4 হবে। এই কোণটার মান তার সম্পূরক কোণের 1/4 হবে। তাহলে এক্সের ভ্যালুটা জাস্ট বার করো। এদিকে 4x, এক্সটা ওদিকে গেলে প্লাস এক্স হবে সমান 180 ডিগ্রি। 5xের ভ্যালু 180 ডিগ্রি হলে এক্সের ভ্যালু হবে 36 ডিগ্রি, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন 29-এর প্রশ্নে বলেছে কোনো সমবাহু ত্রিভুজের অন্তঃব্যাসার্ধ ও পরিব্যাসার্ধের অনুপাত কত? অন্তঃব্যাসার্ধ এবং পরিব্যাসার্ধের অনুপাত এই অঙ্কই আমি ডিটেলসে করিয়ে এসেছি জাস্ট এর আগের ভিডিওতে, যেখানে 1 থেকে 12টা প্রশ্ন আছে। তবু একবার বলে দিই, মনে করো এই একটা বৃত্ত আছে, এর ভিতরে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করা হয়েছে। তাহলে আমি বলতে পারবো এই ত্রিভুজের পরিবৃত্ত হচ্ছে এইটা। আবার এই ত্রিভুজের ভিতরে যদি আর একটা বৃত্ত আঁকি তাহলে বলবো এটা হচ্ছে অন্তর্বৃত্ত। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেটা উচ্চতা হয় সেটাই হয় ত্রিভুজের মধ্যমা। এখানে এটা হচ্ছে ভরকেন্দ্র। ভরকেন্দ্রে যে কোনো মধ্যমা 2:1 অনুপাতে ছেদ করে, অর্থাৎ শীর্ষবিন্দু থেকে এই পর্যন্ত যদি 2 হয়, শীর্ষবিন্দু থেকে এটা 1 হয়। সমবাহু ত্রিভুজের এই ভরকেন্দ্র 2:1 অনুপাতে ছেদ হয়, মানে আমি বলবো উচ্চতাও 2:1 অনুপাতে ছেদ হয়। তার কারণ সমবাহু ত্রিভুজের যেটা মধ্যমা সেটাই তার উচ্চতা। এবার আমি এখানে কম্পাস বসিয়ে যদি এই পর্যন্ত মাপ নিয়ে বৃত্ত আঁকি তাহলে এই বৃত্তটা তৈরি হয়। তাহলে আমি বলতে পারি এই বৃত্তটার ক্ষেত্রে ব্যাসার্ধ হচ্ছে 2 ইউনিট। বোঝা গেছে? আবার যদি এইখানে কম্পাস বসিয়ে এই মাপটা নিয়ে আমি একটা বৃত্ত তৈরি করি তাহলে এই বৃত্তটা তৈরি হয়, যাকে অন্তর্বৃত্ত বলা হয়। তাহলে আমি বলতে পারি পরিবৃত্তের এই ব্যাসার্ধর মাপ যদি 2 হয় তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধের মাপ হবে 1, অর্থাৎ পরিব্যাসার্ধ এবং অন্তর্ব্যাসার্ধের অনুপাত 2:1 হয় সবসময় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। কিন্তু এখানে অন্তর্ব্যাসার্ধ আর পরিব্যাসার্ধ চেয়েছে, তাই অন্তর্ব্যাসার্ধ 1 হলে পরিব্যাসার্ধ 2 হবে, যেটা অপশান নাম্বার 2-তে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন 30-এর প্রশ্নে বলেছে দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফল যথাক্রমে 169 স্কোয়ার সেমি এবং 121 স্কোয়ার সেমি। যদি বৃহত্তর ত্রিভুজের বৃহত্তম বাহুর মান 26 সেমি হয় তবে ক্ষুদ্রতর ত্রিভুজের বৃহত্তম বাহুর মান কত হবে? দুটো ত্রিভুজ মনে করো, এই একটা ত্রিভুজ আর একটা হচ্ছে ছোট ত্রিভুজ। এটা ABC আর এটা PQ1। এই ত্রিভুজের ক্ষেত্রফল 169 এবং এটার হচ্ছে 121। বলেছে এর যে ক্ষুদ্রতম ত্রিভুজটা আছে এর বৃহত্তম বাহু, মনে করো আমি মনে করছি এর বৃহত্তম বাহু এইটা আর এর বৃহত্তম বাহু এইটা। বোঝা গেছে? দেখো ত্রিভুজের ক্ষেত্রে দুটো ত্রিভুজ এদের ক্ষেত্রফলের রেশিও যদি আমি বার করি, অর্থাৎ আমি যদি বলি এরিয়া
অফ ট্রায়াঙ্গেল এবিসি বাই এরিয়া অফ ট্রায়াঙ্গেল পিকিউআর, এটা সবসময় হবে করসপন্ডিং বাহুগুলোর রেশিওর স্কোয়ারের সঙ্গে সমান। দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের রেশিও হবে করসপন্ডিং বাহুগুলোর স্কোয়ারের যে রেশিও হবে তার সঙ্গে সমান। এখানে করসপন্ডিং বাহু বলতে কি, আমি এর আগে দুটো ত্রিভুজ করানোর সময় বলেছিলাম, এর বৃহত্তম বাহু যদি আমি বিসি ভাবি, তাহলে এর বৃহত্তম বাহু হচ্ছে কিউআর, তার স্কোয়ারের সঙ্গে সমান হবে। বোঝা গেছে? এর এরিয়া দেওয়া আছে 169, দেখেছ, আর এর এরিয়া দেওয়া আছে 121, সমান বড় বাহুর মান দেওয়া আছে 26, এটা আমি বড় ত্রিভুজের বাহু ধরেছি, ওটা দেওয়া আছে 26 বাই ছোট ত্রিভুজের বাহুর মান কিন্তু তোমার বার করতে হবে, অর্থাৎ কিউআর এর মান বার করতে হবে। তাহলে 26 বাই কিউআর, এটা কি হবে, এটা স্কোয়ার আছে তাই এটাকে রুট করব। এটাকে যদি রুট করি 169 আর 121, এর যদি রুট করি 169 রুট 13 আর 121 রুট হচ্ছে 11, স্কোয়ার ছিল, স্কোয়ার তুলেছি তাই এটা রুট হয়েছে। 13 দুগুণে 26 কাটো, তাহলে কিউআর এর ভ্যালু কত হবে? কিউআর এর ভ্যালু হবে 11 দুগুণে 22, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন দেখো, কোনো আয়তক্ষেত্রের আবর্তনশীল প্রতিসাম্য ক্রম, বাংলাটা খুব টাফ, অর্ডার অফ রোটেশনাল সিমেট্রি কত? দেখো, অর্ডার অফ রোটেশনাল সিমেট্রি কী জিনিস? কোনো জ্যামিতিক চিত্রের মধ্যবিন্দুকে কেন্দ্র করে চিত্রটাকে 360 ডিগ্রি পর্যন্ত ঘোরাবার সময় যতবার চিত্রটা একই শেপের দেখতে লাগবে সেই সংখ্যাকে অর্ডার অফ রোটেশনাল সিমেট্রি বলে। আরেকবার বলি, কোনো জ্যামিতিক চিত্রের মধ্যবিন্দুকে কেন্দ্র করে চিত্রটিকে 360 ডিগ্রি ঘোরানোর সময় যতবার চিত্রটি একই শেপের দেখতে লাগবে সেই সংখ্যাটাকে অর্ডার অফ রোটেশনাল সিমেট্রি বলে। এক্ষেত্রে মনে করো আয়তক্ষেত্র দিয়েছে, এই আয়তক্ষেত্রের মধ্যবিন্দু নিলাম, এটাকে আমি যদি এইভাবে ধরি যে আয়তক্ষেত্রটা এইভাবে আছে, আমি 4টে পার্টে করলাম, আয়তক্ষেত্রটা এরকমই দেখতে আছে। আমি যখন এটাকে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ, যেটা সুবিধে, আমি যদি ক্লকওয়াইজ এটাকে ঘোরাবার চেষ্টা করি, দেখো এই আয়তক্ষেত্রটা এরম করে যদি ঘুরিয়ে দিই, যখন 90 ডিগ্রি ঘোরাবো আয়তক্ষেত্রটা এরম অবস্থায় চলে আসবে, দেখতে পাচ্ছ? কিন্তু এরকমই থাকতে হবে, যেরকম আঁকাটা প্রথম এঁকেছি সেরকমই থাকতে হবে। আঁকাটা 90 ডিগ্রি ঘোরালে এরম জায়গায় আসবে, এটাকে আবার ক্লকওয়াইজ যদি 90 ডিগ্রি ঘোরাও তাহলে দেখবে এই পুরো যেরকম শেপ ছিল সেরকম এলো, অর্থাৎ অর্ডার একবার এলো। আমি বলেছি 360 ডিগ্রি ঘোরাতে হবে, তাহলে 180 ঘুরিয়ে এইখানে এলো। আবার যদি পরবর্তী 90 ডিগ্রি ঘোরাও তো আবার দেখবে আবার এরকম চলে এসছে, তাহলে কিন্তু এরকমই হবে না, যে শেপে আমি এখানে এঁকেছি সেই শেপেতেই থাকতে হবে। আবার যদি 90 ডিগ্রি ঘুরিয়ে দাও, অর্থাৎ 360 ডিগ্রি করো, তখন দেখবে আবার এটা আয়তক্ষেত্র তৈরি হচ্ছে। তাহলে আমি দেখলাম এই আয়তক্ষেত্রের মধ্যবিন্দুকে আমি যখন প্রথম 180 ডিগ্রি ঘোরালাম তখন এই অবস্থাতে রইল, আবার যখন 180 অর্থাৎ 360 ডিগ্রিতে নিয়ে গেলাম তখনও এই শেপ আছে। তাহলে আমি 180 ডিগ্রিতে একবার সেম শেপ পেয়েছি, 360 ডিগ্রিতেও আমি সেম শেপ পেয়েছি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে অর্ডার অফ রোটেশনাল সিমেট্রি, রোটেশন মানে ঘোরাচ্ছ, অর্ডার অফ রোটেশনাল সিমেট্রি হবে 2, যেটা অপশান নাম্বার 3-তে আছে। বোঝা গেছে? আমি 360 ডিগ্রি পর্যন্তই ঘোরাবো, 360 ডিগ্রি ঘোরানোর পথে এইভাবে যে আঁকাটা আঁকলাম এখন এইভাবেতেই আসবে, কোনোভাবে উঠে আছে, নেমে আছে, বেঁকে আছে এরম না, এইভাবেতেই থাকবে। যদি মধ্যবিন্দুকে কেন্দ্র করি কতবার সেটাকেই বলা হবে অর্ডার। এবারে দেখো এক্ষেত্রে যে প্রশ্নগুলো আসতে পারে, এটা যদি একটা সমবাহু ত্রিভুজ হয়, দেখবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই অর্ডার হচ্ছে 3। কেন? এটা 120 ডিগ্রি, 240 ডিগ্রি এবং 360 ডিগ্রি যদি ঘোরানো হয় এই সমবাহু ত্রিভুজটা বরাবরই এরকমই আঁকাটা সমবাহু ত্রিভুজের মতোই আসবে। বোঝা গেছে? যদি এটা বর্গক্ষেত্র হয়, বর্গক্ষেত্রকে দেখো 90 ডিগ্রি ঘোরালো যেরকম দেখতে লাগবে, 180, 270 বা 360 ঘোরালো একই শেপ লাগবে, তাই বর্গক্ষেত্রের ক্ষেত্রে অর্ডার হচ্ছে 4। যদি এটা ওভাল হয়, ওভালের ক্ষেত্রে একবার 180 এবং আরেকবার 360-এর ক্ষেত্রে এরা সমান হয়, অর্থাৎ এর অর্ডার হচ্ছে 2। এবং সার্কেলের ক্ষেত্রে, সার্কেলকে দেখো যতবার ঘোরাবে, একটু করে ঘুরিয়ে দাও ততবারই দেখবে এটা একই শেপের লাগছে, তাই সার্কেলের ক্ষেত্রে অর্ডার হবে ইনফিনিটি।
এইগুলো মনে রেখো। কিন্তু বেসিকটা তোমাকে যদি জানা থাকে তাহলে যে কোনো আঁকার ক্ষেত্রে তুমি এটা করতে পারবে। এটা সমবাহু ত্রিভুজ, এটা বর্গক্ষেত্র, এটা ওভাল এবং এটা সার্কেল, অর্ডার হচ্ছে এইগুলো। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।